আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে হিউম্যান ফিজিওলজির লাস্ট যেটা টপিকটা বাকি আছে সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এটা সম্পর্কে আমরা আজকে পড়বো। তো এখান থেকে কিছু প্রশ্ন আসে। একটু এখানে কিছু প্রশ্ন একটু মনে হতে পারে জটিল। তবে আসলে জটিল কিছুই না। যারা বায়োলজি ভালোমতো বুঝতে পেরেছো তাদের জন্য এটা খুবই সহজ একটা টপিক। তো আমরা জাস্ট দেখবো প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছে। প্রথমেই হচ্ছে আমরা যেটা দেখবো সেটা রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে শুনেই আমরা টপিকটা শুনে বুঝতে পারছি যেটা প্রোডাকশনের যে সিস্টেমের মাধ্যমে প্রোডাকশনের কাজ হয়ে থাকে সেটা একটা। আর হচ্ছে ডিসক্রাইব দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস, এটা হচ্ছে একটা প্রশ্ন। স্পার্মাটোজেনেসিসটা আসলে কি? স্পার্মাটোজেনেসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ মেল জার্ম সেলস ডেভেলপ ইনটু ম্যাচিউর স্পার্মাটোজোয়া অর স্পার্ম সেল, অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে জার্ম সেল থেকে তোমার স্পার্মাটোজোয়া অথবা স্পার্ম সেল এটা উৎপন্ন হয়ে থাকে। ইট অকার্স ইন দ্য সেমিনিফেরাস টিউবেলস অফ দ্য টেস্টিস বিগিনস অ্যাট পিউবার্টি। আচ্ছা, আমরা যদি এটা সেমিনিফেরাস টিউবিউলস যেটা আমাদের যেই মেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেটার একটা পার্ট, অর্থাৎ টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে এই ইয়েটা হয়ে থাকে, প্রসেসটা হয়ে থাকে। তো এখন আমরা এই প্রসেসটা একটু দেখি স্পার্মাটোজেনেসিসটা কি। স্পার্মাটোজেনেসিস হচ্ছে তোমার এই যে স্পার্মাটোগোনিয়াম যেটা 2n ডিপ্লয়েড যেটা থাকে সেখান থেকে এটা বিভাজিত হয়ে এটা প্রাইমারি স্পার্মাটোসাইট হয়। তারপরে আবার মিওসিস 1 এটার বিভাজনের মাধ্যমে সেকেন্ডারি স্পার্মাটো সাইট হয়ে থাকে এবং তার পরবর্তীতে আবার মিওসিস 2 বিভাজনের মাধ্যমে এখানে হ্যাপ্লয়েড স্পার্মাটিড গঠন করে। স্পার্মাটিড থেকে তারপর ম্যাচিউর স্পার্ম সেল তৈরি হয়ে থাকে। এই যে প্রসেস এটাই হচ্ছে তোমার স্পার্মাটোজেনেসিস। এখন আমরা যে বর্ণনাটা দেখব, এই যে এখানে যে চিত্রের মাধ্যমে আমি যেটা বললাম সেটাই এখানে আর কি স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। প্রথমে হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজেস, এখানে হচ্ছে তোমার স্পার্মাটোগোনিয়া হয়ে থাকে, যেখানে এটা হচ্ছে ডিপ্লয়েড টাইপ 2n থাকবে এবং স্পার্মাটোগোনিয়া এটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে এটা বিভাজিত হবে এবং এর প্রভাবে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হবে। তারপরে হচ্ছে গ্রোথ ফেজ। গ্রোথ ফেজ হচ্ছে এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট 2n থেকে এরপরে এই যে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে এই যে তোমার সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে। এই যে ম্যাচুরেশনের মধ্যে এই যে ম্যাচুরেশন ফেজে গিয়ে মিওসিস 1 থেকে মিওসিস 2 তোমার হবে এবং প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে এবং এখানে হচ্ছে এন সংখ্যক আর কি থাকবে। তারপরে হচ্ছে তোমার এর পরবর্তীতে দেখো এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে আবার মিওসিস 2 বিভাজনের মাধ্যমে স্পার্মাটিড গঠন করবে। এই প্রসেসটাই হচ্ছে আসলে স্পার্মাটোজেনেসিস। আচ্ছা, এখন আমরা যদি এটার ফ্লোচার্ট দেখি, এটা শুরুতে যেটা দেখেছিলাম এটা এখানে আর কি মানে জাস্ট লেখা আকারে স্টেপগুলা দেওয়া আছে। আশা করি এটা স্পার্মাটোজেনেসিসটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আসি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম উইথ ডায়াগ্রাম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে যখন আসবে এটা আমরা একটা ডায়াগ্রাম দিব। তো এখানে আমরা একটু দেখি ডায়াগ্রামটা। এটা হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো এই যে এই দুই পাশে যেটা এটা ওভারি, তারপর হচ্ছে ফেলোপিয়ান টিউবের মাধ্যমে এটা ওভারিকে ক্যাপচার করে রাখে এবং মাঝখানে যে অংশটা সেটাকে বলা হয় ফান্ডাস। এরপরে যেটা আছে সেটাকে বলা হয় ইউটেরাস এবং এরপরে সার্ভিক্স, তারপরে নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যাজাইনা। এখন এই কয়েকটা অর্গানের সমন্বয়ে রিপ্রোডাক্টিভ সিস্টেম গঠিত হয়েছে। এখন আমাদের প্রশ্ন ছিল হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের সম্পর্কে বর্ণনা এবং এটা ডায়াগ্রাম। তাহলে আমরা হচ্ছে এই ডায়াগ্রামটা দিব এবং কিসের সমন্বয়ে গঠিত সেগুলো সম্পর্কে বলবো এবং প্রত্যেকটা অর্গান সম্পর্কে আমরা জাস্ট এটার ফাংশনটা বলবো। ঠিক আছে, ওভারির কি ফাংশন আছে এবং ওভারিটা কেমন ছিল সেটা আমরা দেখলাম। এটা হচ্ছে তোমার রিলিজ ওসাইট এবং এক্স, এই যে এক্স রিলিজ করে থাকে। এটা ফিমেল সেক্স হরমোন প্রডিউস করে এস্ট্রোজেন প্রজেস্টেরন, একটা দুইটা করে জাস্ট আমরা এখান থেকে ফাংশনগুলো পড়বো। তারপরে ফেলোপিয়ান টিউবস, এটাকে ইউটেরাইন টিউবসও বলা হয় এবং এর ভিতরে ইনফ্যান্টিবুলাম, এটা আরো বিস্তারিত ভাবে দেওয়া আছে। এটা আসলে ওভুলেটেড ওসাইটটাকে রিসিভ করে থাকে এবং ওসাইট এটা ইউটেরাসের দিকে ট্রান্সপোর্ট করে থাকে, অর্থাৎ এটা ফার্টিলাইজেশনের জন্য কাজ করে থাকে। অনেক সময় অ্যাম্পুলা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার মুভমেন্টের মাধ্যমে আস্তে আস্তে তোমার এটা স্পার্মের মুভমেন্ট করতে সাহায্য করে থাকে। তারপরে হচ্ছে ইউটেরাস। ইউটেরাস হচ্ছে আবার তিনটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে ফান্ডাস, বডি আর একটা হচ্ছে সার্ভিক্স। এখন এটার ফাংশন কি? এটাও হচ্ছে তোমার এই যে ইমপ্লান্টেড এমব্রায়ো রিসিভ করে থাকে এবং এটা সাপোর্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ফিটাস।
provides a protective environment during pregnancy to contract during childbirth. তারপরে হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স ইজ দ্য লোয়ার অ্যান্ড ন্যারো পার্ট অফ দ্য ইউটেরাস দ্যাট কানেক্টস দ্য ইউটেরাস উইথ দ্য ভ্যাজাইনা। এটা ফাংশন হচ্ছে যে নিচের দিকে যে চিকন পার্টটা ছিল সেটাকে বলা হয় সার্ভিক্স। এটা হচ্ছে তোমার সার্ভিক্যাল মিউকাস প্রডিউস করে থাকে, এরপরে ইউটেরাস আর ভ্যাজাইনার যে মধ্যবর্তী যে পার্টটা সেটা সেখানে আর কি ওইটাই আর কি বোঝাচ্ছে। তারপরে হচ্ছে তোমার এটা বিভিন্ন ইনফেকশন থেকে প্রোটেকশন দিয়ে থাকে। তারপরে dilates during childbirth allows menstrual blood to pass from the uterus। এটা আমরা যারা মেয়েরা আছি এটা সবাই জানি, এই প্রসেসগুলা খুবই কমন একটা বিষয়। তারপরে হচ্ছে ভ্যাজাইনা, এটাও আমরা সম্পর্কে জানি এটা কি কাজ করে থাকে, এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় এবং বার্থ থেকে অ্যানাল এই কাজগুলো হয়ে থাকে, মেনস্ট্রুয়াল ফ্লো এগুলার ক্ষেত্রে আর কি এই পার্টটা। তো প্রত্যেক পার্ট সম্পর্কে আমরা আর কি বর্ণনা করব। এরপর আসি হরমোনাল রেগুলেশন অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে হরমোনাল রেগুলেশন কিভাবে কাজ করে থাকে দেখো। এখানে ফিমেল এই ক্ষেত্রে যেই এটা কাজ করে সেক্ষেত্রে হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান এক্সিস অর্থাৎ এইচপিও বলা হয় এই সিস্টেমটাকে। এটার ফ্লোচার্টটা যদি আমি সংক্ষেপে যদি একটা ক্লাস দেখি, প্রথমে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে তোমার হচ্ছে জিএনআরএইচ গোনাডোট্রপিন হরমোন, এরপরে হচ্ছে তোমার এন্টেরিয়র পিটুইটারি এফএসএইচ লুটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই হরমোনগুলো রিলিজ হয়ে থাকে। তারপরে ওভারিসে চলে যায়, এরপরে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন এগুলা কাজ করে থাকে, এবং ফাইনালি তোমার হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশন এবং রিপ্রোডাক্টিভ ফাংশনে কাজ করে। এখানে আবার একটু যদি আমি ফ্লোচার্ট আকারে যদি এক নজরে যদি দেখি, দেখো হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ এটা এই ক্ষেত্রে এই হরমোনটা অ্যাক্টিভলি কাজ করছে। এরপরে এন্টেরিয়র পিটুইটারি থেকে এলএইচ অথবা এফএসএইচ কাজ করছে ওভারিতে, পরে সেখান থেকে এস্ট্রোজেন, তারপরে ইউটেরাস। আর এখানে তোমার নেগেটিভ ফিডব্যাক আছে আর পজিটিভ ফিডব্যাক আছে। এটা হচ্ছে হরমোনাল রেগুলেশনটা আর কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে। এই কথাটাই এখানে জাস্ট আর কি বর্ণনা করা হয়েছে, এফএসএইচ কি কাজ করে, এলএইচ, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে। এরপর আসি মেনোপজ। মেনোপজ ইজ দ্য পার্মানেন্ট cessation of menstruation due to the natural decline and eventual। আচ্ছা, মানে নর্মালি আমাদের যেই প্রত্যেক মান্থে যে পিরিয়ডের যে বিষয়টা, এটা যখন তোমার 12 মান্থ তোমার একদম অ্যাটলিস্ট এরকম যদি হয়ে থাকে যে দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে, প্লাস প্রায় 12 মান্থ কোনো এই ধরনের কোনো সিমটমস নেই, পিরিয়ডিক্যাল কোনো ইস্যু নেই, তো সেক্ষেত্রে ধরে নিতে হয় যে এটা হয়তো বা মেনোপজ হতে পারে। কিন্তু এটা বিভিন্ন আছে, বিভিন্ন সিমটমস আছে, সাইন আছে, এবং বিভিন্ন বিষয়ের উপরে ডিপেন্ড করে। এটা বিভিন্ন কারণের জন্য হতে পারে বা বিভিন্ন ডিজিজের কারণেও হতে পারে। এই যে এই পিরিয়ড টাইমে যে ব্লিডিংটা হয় এটা কিন্তু এই সময় একদম টোটালি বন্ধ হয়ে যেতে পারে। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে যে কারণটা আছে এটা হচ্ছে তোমার ওভারিয়ান ফলিকলস গ্র্যাজুয়ালি ডিক্রিজেস উইথ এজ, মানে একটা বয়সের সাথে সাথে তোমার এই যে ওভারিয়ান ফলিকলস যেটা আছে এটার সংখ্যাটা আস্তে আস্তে কমতে থাকে। তারপরে হচ্ছে তোমার লেস রেসপন্সিভ, এই ক্ষেত্রে যে ওভারিটা তোমার কম রেসপন্স করে থাকে, এবং এস্ট্রোজেন প্রজেস্টেরন এটার লেভেলটাও কমে যায়, এবং তারপরে তোমার ওভুলেশনটা স্টপ হয়ে যেতে পারে। এগুলো একটা কারণ হতে পারে। তারপরে এর কিছু স্টেজ আছে মেনোপজের। প্রথম স্টেজটাকে বলা হয় প্রি মেনোপজ। প্রথম দিকে 2 থেকে 8 বছর মানে মেনোপজ হওয়ার 2 থেকে 8 বছর আগে আর কি সিমটম দেখা দিতে পারে। হরমোনাল চেঞ্জেস হতে পারে, এই অনিয়মিতভাবে মেনস্ট্রুয়েশন হতে পারে, হট ফ্লাশ হতে পারে। তারপরে মেনোপজ এরকম হতে পারে দ্য পয়েন্ট অফ টাইম 12 মান্থ আফটার এ উইমেন্স লাস্ট পিরিয়ডে, প্রায় 12 মান্থ যাবত দেখা যাচ্ছে কোনো কিছু নেই। তারপরে দেখা যায় পোস্ট মেনোপজ সিমটমস মে ইজ হেলথ চেঞ্জেস ইনক্লুড ইনক্রিজড রিস্ক ফর অস্টিওপোরোসিস অ্যান্ড হার্ট ডিজিজ, এবং যখন মেনোপজের পরবর্তী স্টেজে গিয়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের হেলথ কন্ডিশন হতে পারে, যেমন অস্টিওপোরোসিস, তোমার হার্ট ডিজিজ, এই টাইপের সমস্যা হতে পারে। কেন? কারণ হচ্ছে তোমার হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। কারণ এতদিন যাবৎ একটা মানুষ একটা স্টেজে ছিল, দেখো প্রথম দিকে সে কিন্তু এই স্টেজে ছিল না, যখন সে আর্লি এইজে ছিল তখন নর্মালি ছিল। তারপরে যখন সে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে গেল তখন কিন্তু তার এরকম একটা হরমোনাল ইমব্যালেন্স কিন্তু প্রত্যেক মান্থে হচ্ছে, এবং এটা খুবই নর্মাল একটা প্রসেস। তার পরবর্তীতে গিয়ে দেখা গেল যে হঠাৎ করে এই সিস্টেমটা সে তার
অফ হয়ে গেল, তাহলে স্বাভাবিকভাবে সেখানে হরমোনের কিন্তু আপস ডাউন হবে, এবং সেই কারণে দেখা যায় অনেকের বডি যাদের একটু ইয়ে থাকে, সেন্সিটিভ থাকে, সেক্ষেত্রে অনেকেই এটা হচ্ছে করতে পারে না, তখন বিভিন্ন ধরনের ইফেক্টস হতে পারে। এটার সাথে মানিয়ে নেওয়া একটু টাফ হয়ে যায় এই সময়টা। তো এখানে এই ৩ টা স্টেজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এখানে তোমরা একটু জাস্ট দেখে নিও। আর এই হরমোনাল চেঞ্জেস গুলা কিভাবে কি হচ্ছে এখানে দেওয়া হয়েছে যে এস্ট্রোজেন এটার হয়, এস্ট্রোজেনের লেভেল কমে যায়, প্রজেস্টেরনের লেভেল কমে যায়। তারপরে ওভারিয়ান ফলিকলের এটা ডিক্লাইন হয়। আমরা শুরুতে যেটা দেখলাম যে কিভাবে মেনোপজের যে রিজন গুলা আছে সেগুলার কারণে হয়ে থাকে। তারপরে এটার কিছু কমন সিমটমস আছে, যেমন ইরেগুলার মিনস্ট্রুয়াল পিরিয়ডস, হট ফ্লাশ, তারপরে নাইট সোয়েটস, স্লিপ ডিস্টারবেন্স, মুড সুইং হয়ে থাকে, তারপরে ভ্যাজাইনাল ড্রাইনেস হয়ে থাকে, এই কমন কিছু সমস্যা আছে। তারপরে চেঞ্জেস ইন সেক্সুয়াল ডিজিয়ার, এই ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। তারপরে লং টার্মও এর কিছু এফেক্ট আছে, যেমন তোমার বোন ডেন্সিটি কমে যেতে পারে, তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি বাড়তে পারে, তারপরে মেটাবলিজমের রেট এটার ক্ষেত্রেও তোমার পরিবর্তন হতে পারে। তারপরে দেখা যাচ্ছে যখন বোন ডেন্সিটি কমে যাচ্ছে সেই ক্ষেত্রে অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে। তারপরে আবার এটা কিন্তু আবার ইম্পর্টেন্সও আমাদের নর্মাল মানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু মেনোপজ এটা কিন্তু একটা নর্মাল একটা স্টেজ, এটা নর্মাল বায়োলজিক্যাল স্টেজ, যদিও এটাকে অনেকে আমরা মনে করে থাকি যে এটা হয়তো বা কোনো ডিজিজ, কিন্তু এটা কোনো ডিজিজ না, এটা খুবই নর্মাল একটা প্রসেস, একদম ন্যাচারালি এটা আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম, এটাকে অস্বীকার করার কোনো সিস্টেম নেই। তারপরে হচ্ছে এক্সপ্লেইন দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। তো এখানে এই যেটা আমরা আর কি মানে আমরা যারা মেয়েরা আছি এটা আমরা সবাই জানি যে এটা খুবই রেগুলার প্রসেস, এবং হরমোনাল বিভিন্ন ধরনের পরিবর্তন এসে থাকে প্রত্যেক মান্থে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে যাদের প্রবলেম থাকে তাদের সেই ক্ষেত্রে কিন্তু রিপ্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো এক্ষেত্রে আমাদের একটু সবাইকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের নর্মাল যে ইয়েটা হয় মানে পিরিয়ড টাইম যেটা, সেটা 28 ডেজ এর মধ্যে কাউন্ট করা হয়। তো এক্ষেত্রে আসলে অনেকেরই এক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে, অনেকেরই দেখা যায় যে 28 ডেজ এর আগেই হয়ে যায়, আবার মানে কিছুদিন পাস করার পরে তারপরে তোমার এটা হতে পারে। তো এটা খুবই মানে সাধারণভাবে নেওয়া হয়, কিন্তু যদি এরকম প্রতিনিয়ত মানে তোমার 3 মাস 4 মাস পর পর যদি হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে, বা যারা গাইনিকোলজিস্ট আছে তাদের সাথে কথা বলে এই বিষয়ে কনসাল্ট করা উচিত। তো এখন আমরা দেখি যে এটার কি কি ফেজ আছে, কোন কোন স্টেজে, আমরা একটু স্টেজগুলো একটু দেখি। তো এখানে আর কি কিভাবে যে হরমোন রেগুলেশনটা হচ্ছে এখানে একটা ফিগার দেওয়া আছে। তো আমরা মূলত ফেজ গুলা দেখি। প্রথমে হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, এরপরে হচ্ছে ফলিকুলার ফেজ, এরপরে ওভুলেশন, এবং এরপর হচ্ছে লুচিয়াল ফেজ বা সিক্রেটরি ফেজ। তো প্রথম যেই ফেজটা আছে এখানে যদি আমরা যদি ইয়ে আকারে দেখি, সাইকেল আকারে দেখি, দেখো মেনস্ট্রুয়াল ফেজ যেটা এখান থেকে হচ্ছে ফলিকুলার ফেজ। মেনস্ট্রুয়াল ফেজে এই যে এটা রিলিজ হচ্ছে, তারপরে ফলিকুলার ফেজ, এর পরের স্টেপ ফলিকুলার ফেজ, তারপরে হচ্ছে আবার এরপরে যে ওভুলেশন ফেজ, এই যে এখানে আবার ক্রিয়েশন হচ্ছে। ঠিক আছে, ওভুলেশন ফেজের পরে এরপরে গিয়ে আবার লাস্ট স্টেজ, একদম রিলিজ হওয়ার আগ মুহূর্ত যেই স্টেজটা সেটা হচ্ছে লুটিয়াল ফেজ। এখন প্রথম থেকে দেখো রিলিজ হওয়ার পরে এটা একদম ফলিকুলার ফেজে গিয়ে ক্লিন হয়ে যাবে, তারপরে আবার সেটা আস্তে আস্তে গিয়ে ওটা আবার হচ্ছে পুনরায় আবার গ্রোথ হচ্ছে, আবার সে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে, এবং পরবর্তীতে গিয়ে সেটা আবার যদি এই এই সময় গিয়ে যদি মানে কোনো স্পার্মের ইয়ে না থাকে, এই তখন এই ওভামটা হচ্ছে আবার আস্তে আস্তে রিলিজের জন্য রেডি হয়ে যায়। তো এইভাবে আর কি প্রসেসটা চলতে থাকে। তো এখানে এই সিস্টেমটাই এখানে আর কি বর্ণনা করে দেওয়া আছে, এটা তোমরা একটু জাস্ট দেখে নিও, দেখে মানে একবার রিডিং দিলে এটা তোমরা বর্ণনা করতে পারবে। এখানে একটু ইন ডিটেলসে দেওয়া আছে কিভাবে হরমোনের মানে পরিবর্তনটা হয়। তো এটা তোমাদের জাস্ট জানার জন্য দিয়েছি, তোমরা জাস্ট খালি প্রসেসটা একটু পড়ে নিও, প্রসেস পড়লে তোমরা লিখতে পারবে। আর এই যে কেউ কোথায় কোন হরমোন কিভাবে কাজ করছে এটা ইন ডিটেলসে দেওয়ার জন্য আমি এটাও রেখেছি যে তোমরা এভাবেও তোমরা মনে রাখতে পারবে। তো ওভুলেশন গেল, এরপর লাস্ট স্টেজ গেল। আচ্ছা, এখন আসি ডেসক্রাইব দ্য প্রসেস অফ ওজেনেসিস। ওজেনেসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ ফিমেল গ্যামেটস or ova or eggs are formed and matured
matured in the ovaries. Unlike spermatogenesis, oogenesis begins during fetal life, pauses for long periods, and continues cyclically after puberty until মেনোপজ। তো এখানে oogenesis-এর ক্ষেত্রে দেখো প্রাইমারি oocyte যেটা সেটার থেকে দেখো প্রাইমারি oocyte এটা ম্যাচুরেশন হচ্ছে, প্রথমে প্রাইমারি oocyte থেকে ম্যাচিউরড হবে, তারপরে ম্যাচুরেশন থেকে পরবর্তীতে গিয়ে সেকেন্ডারি oocyte তৈরি হবে, এবং সেকেন্ডারি oocyte থেকে তারপরে হচ্ছে ম্যাচিউর ওভাম তৈরি হবে, যেটাকে বলা হয় পোলার বডিজ। এখান থেকে একটা হচ্ছে তোমার ম্যাচিউর ওভাম থাকবে, আর বাকি তিনটা হচ্ছে পোলার বডিজ থাকবে। এখন আমি যদি আরেকটু ডিটেলসে যাই, দেখো প্রথমে হচ্ছে ওগোনিয়া, যেটা হচ্ছে 2n ডিপ্লয়েড বলা হয়, যেটাকে 2n ডিপ্লয়েড বলছি। এরপরে হচ্ছে এটা মাইটোটিক ডিভিশনের মাধ্যমে প্রাইমারি oocyte তৈরি হবে, সেটাও তোমার ডিপ্লয়েড এবং 2n সংখ্যক থাকবে। তারপরে মিওসিস 1 এটার মাধ্যমে বিভাজিত হবে, এবং বিভাজিত হওয়ার পরে যেটা তৈরি হবে সেখান থেকে হচ্ছে সেকেন্ডারি oocyte হবে, আর একটা হচ্ছে ফার্স্ট পোলার বডি তৈরি হবে, এবং এই সেকেন্ডারি oocyte থেকে একটা অ্যাডাল্ট রিপ্রোডাক্টিভ লাইভ, মানে সেকেন্ড পোলার বডি হবে, আরেকটা হচ্ছে ওভাম হবে। ঠিক আছে, এটাও মিওসিস ডিভিশনের মাধ্যমে হবে। এই প্রসেসটা তোমাদের মনে রাখতে হবে, এবং পরীক্ষা যদি এই ওজেনেসিস সম্পর্কে আসে তখন তোমরা এই স্ট্রাকচারটা অবশ্যই দিবে। তো এখানে প্রথম স্টেজ যেটা সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ফেজেস। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে ওকোনিয়া 2n সংখ্যক থাকে, এবং এটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে মাল্টিপ্লাই হয়ে থাকে। তারপরে গ্রোথ ফেজে গিয়ে প্রাইমারি oocyte হবে, এই ক্ষেত্রেও মিওসিস বিভাজনের মাধ্যমে হবে। তারপরে হচ্ছে তোমার ম্যাচুরেশন ফেজে গিয়ে যে ওয়ান সেকেন্ডারি oocyte আর হচ্ছে ওয়ান ফার্স্ট পোলার বডি, এইটা হচ্ছে তোমার হবে, প্রোডাকশন হবে, এবং এই ক্ষেত্রে মিওসিস 1 ডিভিশনের মাধ্যমেই হবে। তারপরে ফর্মেশন অফ সেকেন্ডারি oocyte, যে ওয়ান সেকেন্ডারি oocyte এবং ওয়ান ফার্স্ট পোলার বডি থেকে তারপরে ফর্মেশন অফ সেকেন্ডারি oocyte হবে, এটা মিওসিস 2 বিভাজনের মাধ্যমে। তারপরে ফাইনালি গিয়ে কমপ্লিশন অফ মিওসিস 2, এবং এর মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। এখানে যদি আমি আবার ফুল প্রসেসটা যদি দেখি, দেখো সেকেন্ডারি oocyte থেকে এটা কমপ্লিট হচ্ছে মিওসিস 2, এরপরে ম্যাচিউর ওভাম এবং সেকেন্ড পোলার বডিটা আর অ্যাক্টিভ থাকছে না, যে ম্যাচিউর ওভাম যেটা সেটা থেকে ফিউশন উইথ স্পার্ম নিউক্লিয়াস, এরপরে স্পার্মের নিউক্লিয়াসের সাথে ফিউশন হবে, এবং সেখান থেকে জাইগোট ফর্মেশন হবে, এবং সেখান থেকে তারপরে ভ্রূণ পর্যায়ে আর কি চলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার গেল oocyte বা oogenesis। এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য ওভারির যে স্ট্রাকচারটা সেটা একটু দেখি। ওভারি ইজ দ্য প্রাইমারি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, দেয়ার আর 2 ওভারিজ। এটা আমরা জানি, খুবই কমন একটা বিষয়, এখানে চিত্র দেওয়া আছে। দেখো ফেলোপিয়ান টিউব, তারপরে ইউটেরাস, ফান্ডাস, ইউটেরাইন টিউব, তারপরে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, সার্ভিক্স, ওভারি, তারপরে ফিমব্রিয়েজ, ভ্যাজাইনা, এই বিষয়গুলা হচ্ছে তোমার এখানে ওভারির মধ্যে। প্রত্যেকটা বিষয় কিন্তু এটা তোমার চিত্র এঁকে এটা কিন্তু লেবেলিং করবে, যখনই তোমার ওভারির স্ট্রাকচার আসবে তখন অবশ্যই কিন্তু এটা ফিগার আউট করতে হবে, এবং তোমার প্রত্যেকটা কিন্তু লেবেলিং করে দেবে যে কোনটার কি নাম। ঠিক আছে, এখানে দুইটা আছে, দুইটা স্ট্রাকচারের যে কোনো একটা তুমি তোমার কাছে যেটা ভালো মনে হবে তুমি সেটা নিতে পারো। আচ্ছা, এখানে এক্সটার্নাল স্ট্রাকচারের মধ্যে একটু দেখি। ওভারি হচ্ছে জেনারেলি ওভাল শেপড হয়ে থাকে, আর এটা 3 to 5 সেন্টিমিটার লং হয়ে থাকে। তারপরে এটা মানে দুইটা লোকেটেড অন আইদার সাইড অফ দ্য ইউটেরাস, অ্যাটাচড টু দ্য ব্রড লিগামেন্ট বা এ ফোল্ড কল। এগুলো খুবই কমন বিষয়, এটা আমরা জানি, এটা বায়োলজিতে পড়ে এসেছি। তো এটা জাস্ট একবার করে দেখলেই পারবে। কানেক্টেড টু দ্য ইউটেরাস বাই দ্য ওভারিয়ান লিগামেন্ট। তারপরে ওভারিসের দুইটা টু সারফেস থাকে, একটা মিডিয়াল সারফেস আর একটা হচ্ছে ল্যাটারাল সারফেস। আচ্ছা, এত ডিটেলসে দরকার নেই। এরপর ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে যাই, ওভারিয়ান কর্টেক্স আর একটা হচ্ছে ওভারিয়ান মেডুলা। ওভারিয়ান কর্টেক্স এর মধ্যে তোমার যেগুলো থাকবে আউটার রিজিয়নের দিকে যেটা থাকবে, সেই ক্ষেত্রে প্রাইমারি oocyte, তারপরে স্ট্রোমাল সেল, কর্পাস লুটিয়াম, তারপরে কর্পাস অ্যালবিকান্স, এগুলা থাকে। এটা আরো বেশি বিস্তারিতভাবে দেওয়া এটা দরকার নেই, জাস্ট আমরা চিত্র আঁকবো এবং কোথায় কোথায় কোনটা কি আছে সেটা সম্পর্কে বর্ণনা দিলেই হবে, আমরা চিত্র দেখেই এটা বর্ণনা করতে পারবো। ওভারিয়ান ফলিকলস আছে, তারপরে এটাও তোমার কন্টেইন অ্যান্ড oocyte surrounded by supporting follicular cells. The stages of follicular development include, এটা ওভারিয়ান ফলিকলস এর ক্ষেত্রে আর কি এই প্রসেসগুলা, এই স্টেজগুলা আছে।
তারপরে এর ছাড়া ওভারিয়ান মেডুলা আছে, যেটা হচ্ছে তোমার ইনার রিজিয়ন অফ দ্য ওভারি, ওভারির একদম ইনার রিজিয়নে আছে, যেটা সেটা লুজ কানেকটিভ টিস্যুর মাধ্যমে এটা আর কি তৈরি, এবং এখানে লার্জ ব্লাড ভেসেলস থাকে এবং লিম্ফেটিক ভেসেলস এবং নার্ভস থাকে। এই হচ্ছে তোমার ওভারির স্ট্রাকচার। আচ্ছা, এরপরে যেটা ডিসকাস দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন ইন হিউম্যানস, কিভাবে ফার্টিলাইজেশন হয়ে থাকে হিউম্যান বডিতে সেটা সম্পর্কে আমরা জানবো। ফার্টিলাইজেশন কি আমরা তো জানি, ফার্টিলাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ মেল গ্যামেট ফিউজেস উইথ এ ফিমেল গ্যামেট। এটা একদম খুবই কমন বিষয়, এটা বিস্তারিত বলার কিছুই নাই এখানে। আমি যদি একটু সংক্ষেপে যদি বলি, ফার্স্টে হচ্ছে তোমার এগ গ্রোথ হবে, এরপরে ওভুলেশন হবে, এরপরে গ্যামেট ট্রান্সপোর্ট হবে, তারপরে ফার্টিলাইজেশন হবে, শেষ। এই চারটা স্টেপের মধ্যেই তোমার মোটামুটি এখানে তোমার এই ফার্টিলাইজেশন প্রসেসটা হয়ে যাচ্ছে। এখানে চিত্র দেখলেই বুঝতে পারছো কিভাবে কি হচ্ছে। তারপরে হচ্ছে এখানে যদি আমি আবার যদি একটু রিপিট করতে যাই, তাহলে আমি জাস্ট পয়েন্ট করে বলে যাচ্ছি। এখানে তোমরা এটা ডিটেলসে যদি রিডিং করো এমনিই বুঝতে পারবে, ঠিক আছে। স্টেপস অফ ফার্টিলাইজেশন, প্রথমে ট্রান্সপোর্ট অফ স্পার্ম, তারপরে হচ্ছে তোমার ক্যাপাসিটেশন, এটা যেটা বিফোর স্পার্ম ক্যান ফার্টিলাইজ অ্যান্ড oocyte at undergoes a functional maturation process called capacitation within the female reproductive tract. During টাইমে কি হচ্ছে, দ্য স্পার্ম মেমব্রেন আন্ডারগোজ বায়োকেমিক্যাল চেঞ্জেস, ভিগোরাস মুভমেন্ট হচ্ছে, তারপরে অ্যাক্রোসোম রিয়াকশন, মানে যখন তোমার স্পার্মের এন্ট্রি নেয় তখন তোমার বায়োকেমিক্যাল চেঞ্জেস হয়ে থাকে এবং ভিগোরাস মুভমেন্ট হয়ে থাকে, যে অ্যাম্পুলা, তারপরে ভিগোরাস মুভমেন্টের মাধ্যমে এটা ফলিকুলার টিউবের মধ্যে চলে যায়, স্পার্মের মুভমেন্ট হয়ে থাকে। তো সেখান থেকে যে আবার ওই যে অ্যাক্রোসোম আছে, যেটা হচ্ছে একদম তোমার হচ্ছে আহ, একদম ওই কি বলবো, সামনের যেই পার্টটা অ্যাক্রোসোম বলা হয় যেটাকে, সেটা হচ্ছে এটা রিয়াকশনের কারণেও তোমার হচ্ছে এখানে ভিতরে বিভিন্ন কেমিক্যালি অনেক পরিবর্তন হয়। তো তারপর হচ্ছে কন্ট্যাক্ট উইথ দ্য ওয়াসাইট, দ্য স্পার্ম রিচেস দ্য সেকেন্ডারি ওয়াসাইট, এটা জাস্ট একটু দেখে নিও। অ্যাক্রোসোম রিয়াকশন, দ্য অ্যাক্রোসোম হচ্ছে যে স্পার্ম যে হেড পোর্শন যেটাকে বলা হয়, এটাকে অ্যাক্রোসোম বলা হয়। কন্টেইনস এ স্পেশালাইজড স্ট্রাকচার কল্ড দ্য অ্যাক্রোসোম উইচ কন্টেইনস এনজাইম when the sperm binds to the zona pellucida অ্যাক্রোসোম রিয়াকশন অকার্স, এক্ষেত্রে অ্যাক্রোসোম রিয়াকশন হয়ে থাকে এবং এনজাইম রিলিজড হয়, এবং সেটার কারণে তোমার হচ্ছে স্পার্ম পেনিট্রেট হয়ে যায় এবং তখন ওসাইটের দিকে এটা আর কি মুভমেন্ট হয়ে থাকে এই জেলে। তারপরে তোমার স্পার্মের সাথে ফিউশন হয়ে থাকে এবং এই ক্ষেত্রে ওসাইট মেমব্রেনের অ্যাটাচড হয়ে যায়। তারপরে গিয়ে তোমার এটার সাথে ফিউশন হওয়ার পরে তখন জাইগোট ফর্মেশন হয়ে থাকে, এবং ফাইনালি তোমার এইভাবে আর কি রিপ্রোডাকশনের কাজটা হয়ে থাকে। তো এটাই ছিল এখানে আমি এই যে ফর্মেশন অফ দ্য জাইগোট, জেনেটিক, যেখানে জাইগোটের ক্ষেত্রে ডিপ্লয়েড ক্রোমোসোম থাকবে এবং 46 ক্রোমোসোম থাকবে। এই ক্ষেত্রে তোমার একটা যে দ্য ফার্টিলাইজড সেল ইজ কল্ড এ জাইগোট। তো এটা হচ্ছে তোমার ফুল প্রসেস। এখানে আমি যদি এটাকে সংক্ষেপে যদি বলি, সংক্ষেপে বলতে গেলে এটা হচ্ছে স্পার্ম ডিপোজিটেড ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্ট, তারপরে স্পার্ম ট্রান্সপোর্ট টু ফেলোপিয়ান টিউব, তারপরে হচ্ছে তোমার স্পার্ম রিচেস সেকেন্ডারি ওসাইট, অ্যাক্রোসোম রিয়াকশন হবে, এরপরে পেনিট্রেশন হবে, তারপরে ফিউশন অফ স্পার্ম হবে এবং ওসাইট মেমব্রেনের সাথে এটার রিয়াকশন হবে। তোমার এরপরে গিয়ে কমপ্লিশন হবে মিওসিস ডিভিশনের। তারপরে হচ্ছে মেল ফিমেল যে ইয়ে আছে কি বলে গ্যামেট তৈরি হবে এবং গ্যামেট থেকে তারপরে হচ্ছে জাইগোট ফর্মেশন হবে, এবং এটাই হচ্ছে তোমার ফুল প্রসেস। এখানে একটু শর্টকাট করে দেওয়া আছে, শর্টকাট না আসলে এখানে বিস্তারিতভাবেই দেওয়া আছে, কিন্তু জাস্ট খালি পয়েন্ট আউট করা। তবে এখান থেকে সবগুলো পয়েন্টই যে তোমার লিখতে হবে তা না, এখানে ফুল প্রসেসটাই দেওয়া আছে সংক্ষেপে আর কি, জাস্ট হাইলাইটেড করে দেওয়া আছে। তো তুমি যখন লিখবে তখন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেই পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি, জাস্ট এই পয়েন্টগুলাই তুমি নিবে, এই পয়েন্টগুলাই লিখবে, ঠিক আছে। পড়ার সময় তুমি বিস্তারিত পড়ে যাবে। তারপর হচ্ছে ডিসকাস দ্য রোল অফ হরমোনস ডিউরিং পিউবার্টি। পিউবার্টি হচ্ছে একদম তোমার আর্লি এজে যদি কোনো শিশুর তোমার ফিজিক্যাল, তারপরে হচ্ছে তোমার হরমোনালি এবং তার সাইকোলজিক্যালি কোনো পরিবর্তন আসে, লাইক তোমার সেক্সুয়ালি ম্যাচুরেশনের ক্ষেত্রে বা রিপ্রোডাকশন সিস্টেমের ক্ষেত্রে যদি কোনো ম্যাচিউরিটি আগেই চলে আসে, তার আর্লি এজে যদি চলে আসে, তাহলে সেটাকে বলা হচ্ছে পিউবার্টি। এটা বর্তমান যুগে এটা খুবই কমন একটা ইস্যু হয়ে গেছে, কারণ বর্তমানে আসলে আমাদের মানে কি বলবো খাবারের কারণে
বা বিভিন্ন ইস্যুর কারণে এই সমস্যাটা আরো বেশি হয়ে গেছে। হরমোনালি গ্রোথ হরমোনটা আর কি বেশি থাকার কারণে, বেশি অ্যাক্টিভ থাকার কারণে এই জন্য এই সিস্টেমগুলো আর এটা চালু হয়েছে। এটা অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখবে যে অনেক আর্লি এজে, মানে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিরিয়ড হয়ে যাচ্ছে, আবার ছেলেদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক আর্লি তাদের মানে যে সেক্সুয়ালি যে বিষয়গুলো এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এটা আসলে মানে আমরা আসলে এই জেনারেশনকে মানে ব্লেম দিতে পারবো না, এটা আসলে আমাদের দেশের বা আমাদের সারা বিশ্বের সিস্টেমেরই একটা সমস্যার কারণে এই জিনিসটা হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা হওয়ার কারণেই হচ্ছে অ্যাকচুয়ালি হরমোনাল পরিবর্তন, হরমোনের পরিবর্তন হওয়ার কারণে এই জিনিসটা হয়ে থাকে। তো এখন এটা কিভাবে হচ্ছে, যে এই ক্ষেত্রে যে দেখো হাইপোথ্যালামাস থেকে যে পিটুইটারি গ্ল্যান্ড, এই যে হাইপোথ্যালামাস থেকে যে গ্রোথ হরমোন, তারপরে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এই হরমোনগুলো রিলিজ হওয়ার কারণে তখন দেখা যায় যে এদের এই ধরনের পরিবর্তন হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে এগুলা বেশি কাজ করে থাকে। ছেলেদের ক্ষেত্রে যে তোমার স্পার্ম সেল, টেস্টোস্টেরন, তারপরে মেয়েদের ক্ষেত্রে যে এগ সেল, এস্ট্রোজেন, এই জিনিসগুলা বেশি থাকে। এটা চিত্রটা দেখলেই বুঝতে পারবা যে কিভাবে এটার পরিবর্তনটা হচ্ছে। তারপরে এখানে হচ্ছে তোমার ওই যে তোমার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা জিএনআরএইচ বলা হচ্ছে, এটা হাইপোথ্যালামাসে এটার সোর্সিং। তো এখানে তোমার এটার ক্ষেত্রে এটা কি করছে দেখো, এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে, তো সেখান থেকে এফএসএইচ এবং এলএইচ, জাস্ট এই যে এখানে যেটা দেখলাম এটারই এখানে জাস্ট ডেসক্রিপশন দেওয়া আছে, যে এইগুলা হচ্ছে রিলিজ হওয়ার কারণে তখন রিপ্রোডাক্টিভ সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই কারণে দেখা যায় তাদের মানে অনেক আর্লি এজেই এই ধরনের সমস্যা আর কি পড়তে হয় ইয়া বাচ্চাদের। তারপরে হচ্ছে তোমার এফএসএ যেটা, সেটা হচ্ছে এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এটাও তোমার স্পার্মাটোজেনেসিস এটাকে সাপোর্ট করে থাকে এবং স্পার্ম সেল ম্যাচুরেশনে আর কি প্রমোট করে থাকে। তো এই ক্ষেত্রে তোমার এফএসএইচ যেটা, এটা হচ্ছে তোমার ওভারিতে, মানে মেলদের ক্ষেত্রে হচ্ছে স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে কাজ করে, আর ফিমেলদের ক্ষেত্রে ওভারির উপরে আর কি কাজ করে। আর একইভাবে লুটিনাইজিং হরমোন, মানে এখানে এক একটা হরমোন কিভাবে তোমার পিউবার্টিকে ইয়া করছে, প্রমোট করছে, সেটা আর কি বলা হচ্ছে। এখানে লুটিনাইজিং হরমোনটাও দেখো ফিমেলদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরন প্রোডাকশনের ক্ষেত্রে কাজ করছে, আবার ফিমেলদের ক্ষেত্রে ওভুলেশন, তারপরে কর্পাস লুটিয়াম, যেটা আমরা কিন্তু যে মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে দেখে এসেছি, সেক্ষেত্রে যে ফলিকল ম্যাচুরেশনের ক্ষেত্রে ওখানে কাজ করছে। তাহলে ওই বিষয়গুলো কিন্তু আগে আগে হয়ে যাচ্ছে, ওই সিস্টেমগুলো আগে আগেই চালু হয়ে যাচ্ছে। এখানে টোটালি হরমোনটাই কিন্তু মেইনলি বেশি আর কি প্রধান ভূমিকা পালন করছে। তো একইভাবে যে টেস্টোস্টেরনের কারণে এরকম হচ্ছে, মানে ওভারঅল যেই মানে হরমোনের কারণে যেগুলা হচ্ছে পরিবর্তন হচ্ছে, সেটাই আর কি এটার ফলাফল। টেস্টোস্টেরন, তারপরে এস্ট্রোজেন, ফিমেলদের ক্ষেত্রে প্রোজেস্টেরন, গ্রোথ হরমোন, অ্যাড্রেনাল, অ্যান্ড্রোজেন, এইগুলা আর কি, এগুলার কারণে পিউবার্টি সিস্টেম হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরে আজকের আলোচনা। এবং এখানে আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি, এখানে কিছু মানে টপিক আছে যে লেস ইম্পর্ট্যান্ট, তারপরেও যেগুলা না পড়লেই না, এগুলা তোমরা যদি দেখে যাও একবার, আমার এই লেকচারটাও যদি তুমি মনোযোগ দিয়ে শুনো, তাহলে না পড়লেও তুমি পরীক্ষা ইনশাল্লাহ লিখে আসতে পারবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। এই এখানে যতটুকু আলোচনা করা হয়েছে অ্যাটলিস্ট এতটুকু তোমরা সবাই দেখে যেও। আর আর যদি কোনো এই তোমার হচ্ছে হিউম্যান ফিজিওলজির উপরে আর কোনো টপিক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি বাদ পড়ে যায়, তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবে। আমি ইনশাআল্লাহ সেটার উপরে আমি সেটা আনসার রেডি করব, এবং তোমাদের সাথে ভিডিওতে আমি ক্লাস নিব, বা যেভাবেই হোক আমি তোমাদেরকে হেল্প করব। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।